কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় সুধী, আমন্ত্রণ বাংলার কৃষি অনুষ্ঠানে। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এ নিয়েই বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইরা, বাংলার কৃষির আজকের পর্বে আপনাদের জন্য থাকছে এই সময়ের মাঠ ফসলের করণীয় বিষয়ক মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানান গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ। শুরুতেই মাঠ প্রতিবেদন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট দেশের ধান গবেষণা ক্ষেত্রে একটি বৃহত্তর গবেষণা প্রতিষ্ঠান। 1970 সালে এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে গাজীপুর। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে এই যাবৎ 4টি হাইব্রিড ধানের জাত সহ 65টি উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করা হয়েছে, যে জাতগুলো এখন সারা দেশে চাষাবাদ হচ্ছে। যা দেশের মোট ধানি জমির শতকরা 56% এবং দেশের মোট ধান উৎপাদনের শতকরা 74%। অতি শীত আমাদের দেশের ধান উৎপাদনের ক্ষেত্রে অনেকটা অন্তরায়। ধান গবেষণা প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যেই শীত সহনশীল এবং লবণ সহিষ্ণু ধানের জাত উদ্ভাবন করা হয়েছে। তদুপরি কোল্ড ইনজুরিতে বোরো ধানের উৎপাদন ব্যাহত হচ্ছে প্রতি বছরই। এরই প্রেক্ষাপটে শীত সহনশীল ধানের জাত সহ বিভিন্ন লাক্সই প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে কোরিয়া সহায়তায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে নানা রকম গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই প্রেক্ষাপটে কোরিয়া এবং বাংলাদেশের ধান বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় তীব্র শীত সহনশীল ধানের জাত উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় ল্যাব অবকাঠামো সুবিধা সহ ধানের যান্ত্রিক পোস্ট হারভেস্ট, যান্ত্রিক ধান রোপণ ইত্যাদি যন্ত্র উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া হয়েছে। এসব যন্ত্রপাতির মধ্যে আছে রাইস মিল, হস্তচালিত বাহক যন্ত্র, সরাসরি বীজ বপন যন্ত্র ও শস্য কাটার যন্ত্র। সেই সঙ্গে প্রতিষ্ঠানের খামার যন্ত্রপাতি বিভাগে একটি আধুনিক গবেষণা ওয়ার্কশপ ভবন নির্মাণ করা হয়েছে। এরই মাধ্যমে প্রায়োগিক গবেষণার ক্ষেত্রে দুদেশের সহযোগিতায় এক নতুন যুগের সূচনা হয়েছে। সম্প্রতি গাজীপুরে কোরিয়ান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কুইকার উদ্যোগে বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানের FMPHT বিভাগে প্রশিক্ষণ কক্ষে কোরিয়া বাংলাদেশ অংশীদারিত্বের নতুন যুগ বিষয়ক একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে দুদেশের সহযোগিতায় গবেষণা অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। অনুষ্ঠানে FMPHT বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ দুরুল হুদা প্রকল্পের অগ্রগতি বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কোরিয়ার কিয়ংপুং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হুয়া। অনুষ্ঠানে উপস্থিত ধান বিজ্ঞানী ও গবেষকরা জানান, নতুন গবেষণা ওয়ার্কশপের মাধ্যমে খামার যন্ত্রপাতির গবেষণা, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রতিষ্ঠানে গবেষক ও প্রকৌশলীদের নিয়মিতভাবে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
এরই আলোকে যেসব মেশিনারি উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে আছে ধান রোপণ, মাড়াই ও মিলিং যন্ত্র উন্নয়ন। অনুষ্ঠানে ডক্টর হুয়াং জানান, ধান চাষাবাদে তথা কৃষিতে যান্ত্রিকায়ন এখন সময়ের দাবি। আর এই দাবি পূরণের লক্ষ্যেই গত প্রায় 2 বছরের বেশি সময় ধরে কোরিয়া ও বাংলাদেশের বিজ্ঞানীরা দ্রুতভাবে কাজ করে যাচ্ছে। আশা করা হচ্ছে এর ফলে এদেশের খামার যন্ত্রপাতি উন্নয়নের কাজ আরও জোরদার হবে এবং দেশের কৃষক ভাইদের চাহিদা মেটাতে শীত সহনশীল ধানের জাত উদ্ভাবনের কাজ আরও ত্বরান্বিত হবে। গবেষণার অগ্রগতি সম্পর্কে তিনি জানান, এই জাত উদ্ভাবনের লক্ষ্যে এরই মধ্যে প্রায় 2000-এরও বেশি জার্ম প্লাজম স্ক্রিনিং করা হয়েছে। দর্শক মণ্ডলী, এবার দেখুন বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষি পণ্য পরিবহনে কুইকার উন্নয়নকৃত কৃষি পণ্য পরিবাহকের গুরুত্ব ও মাঠ প্রদর্শনী। আমাদের দেশের কৃষক ভাইরা মূলত মাথায় করে পণ্য পরিবহন করে থাকেন। আবার অঞ্চলভেদে কৃষক ভাইরা বাঁশের তৈরি বার দিয়ে কাঁধে কৃষি পণ্য পরিবহন করেন। এসব ক্ষেত্রে কৃষক ভাইদের মাথা, ঘাড়, মেরুদণ্ড, কোমর, হাঁটুতে ব্যথা ইত্যাদি নানা রকম শারীরিক সমস্যার সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটে হস্তচালিত পরিবাহক কৃষি পণ্য পরিবহনে একটি সহায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কৃষিতে এইসব প্রযুক্তি সংযোজনে বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ, কোরিয়া ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি বা কুইকার সহযোগিতায় নানা রকম কর্মসূচি বাস্তবায়ন করছে। পরিবাহক প্রযুক্তির কৃষক সমাবেশ এবং মাঠ প্রদর্শনী এর মধ্যে উল্লেখযোগ্য। এইসব প্রদর্শনীতে কুইকার প্রচলিত পরিবাহক প্রযুক্তি এবং ব্যবহার প্রদর্শন করা হয়। এর আগে প্রকল্প মেয়াদে কুইকার সহযোগিতায় দেশের বিভিন্ন জেলায় মাঠ পর্যায়ে কৃষক ভাইদের নিয়ে একাধিক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়। সাউথ কোরিয়াতে কৃষি পণ্য পরিবহনে এই ধরনের অন্তত 20টিরও অধিক পরিবহক থাকলেও এই প্রযুক্তি সম্প্রসারণে প্রকল্প বাংলাদেশের প্রেক্ষাপটে সহজতর কয়েকটি পরিবাহক নিয়ে কাজ করছে। এইসব পরিবাহকের বৈশিষ্ট্য হচ্ছে, এই পরিবাহক মাথার পরিবর্তে পিঠে ও কাঁধে ব্যবহারযোগ্য, যা স্বাস্থ্যের জন্য ভালো। গ্রামীণ সরু রাস্তা, পাহাড়ি রাস্তা এবং কাদাযুক্ত রাস্তা দিয়ে ব্যবহার করা যায়। একজন ব্যক্তি 150 কেজি পর্যন্ত পণ্য পরিবহন করতে সক্ষম। অনেক দূরত্বে মালামাল পরিবহন করা যায়। স্থানীয় সহজলভ্য কাঁচামাল দিয়ে এইসব পরিবাহক তৈরি করা সম্ভব। এমনিভাবে বাংলাদেশের ধান গবেষণা উন্নয়নে কোরিয়া এবং বাংলাদেশের গবেষণা সহযোগিতা আরও বেগবান হোক, এটাই আমাদের প্রত্যাশা। হালকা মিষ্টিযুক্ত রসালো এই ফলের নাম জামরুল। দেশের বিভিন্ন অঞ্চলে জামরুল উৎপাদিত হতে দেখা যায়। সাধারণত সাদা ও মেরুন এই 2 রঙের জামরুল বেশি দেখা যায়। জামরুল একটি ক্যারোটিন ও ভিটামিন বি সমৃদ্ধ ফল। বাড়ি জামরুল একই জাতের পাকা ফল, দেখতে আকর্ষণীয় এবং খেতে সুস্বাদু। এ জাতের জামরুল আঁশবিহীন ও মধ্যম রসালো। এ জাতটি নিয়মিত প্রচুর ফল উৎপাদনকারী জাত। গাছ মাঝারি, অত্যাধিক ঝোপালো ও মধ্যম খাড়া। মধ্য ফাল্গুন থেকে মধ্য চৈত্র পর্যন্ত সময়ে গাছে ফুল আসে এবং মধ্য বৈশাখ, মধ্য জ্যৈষ্ঠ পর্যন্ত ফল আহরণ করা যায়। গাছের গোড়া সবসময় আগাছামুক্ত রাখতে হবে। সাধারণত বর্ষার শুরুতে ও বর্ষার শেষে সম্পূর্ণ বাগানে হালকা চাষ দিয়ে আগাছা পরিষ্কার করলে ভালো ফলন পাওয়া যায়। সাধারণত খরা মৌসুমে গাছে প্রয়োজন মতো 2-3 বার সেচ দিলে গুণগত মানসম্পন্ন ফল পাওয়া যায়। শহর বন্দরের আবাসিক এলাকা থেকে বর্জ্য বা আবর্জনা অপসারণ করার কাজটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের গৃহপালিত জীব বা বন্যপ্রাণীর মৃতদেহ পরিষ্কার করা পর্যবেক্ষণ পাখিদের একটি বড় বৈশিষ্ট্য।
আর এই বড় বৈশিষ্ট্যের অধিকারী লক্ষ্য পাখি হচ্ছে শকুন। যে কোনো প্রাণীর মৃত্যুর পর নানা জাতের ব্যাকটেরিয়া মৃতদেহ খেতে শুরু করে। ব্যাকটেরিয়া সহ মৃতদেহ খেয়ে বেঁচে থাকার মতো এক অসাধারণ ক্ষমতা আছে শকুনের। এই সমস্ত কাজ করার জন্য শকুনের রয়েছে বিশেষভাবে তৈরি করা ঠোঁট, গলা ও পাকস্থলী। আমাদের গবাদি পশু অ্যানথ্রাক্স, যক্ষা কিংবা খুরা রোগে মারা গেলে তা শকুনে খেয়ে ফেলে। খাওয়ার পর শকুনের মলে সেই রোগ জীবাণুর কোনো প্রভাব থাকে না, তবে কুকুর বা ইঁদুর খেলে তাদের মলে সেই রোগ জীবাণু থেকে যায়। সারা বিশ্বে 18 প্রজাতির শকুন দেখা যায়। আমাদের দেশে একসময়ে বাংলা শকুন, রাজ শকুন, সাদা গিদ্রি, লম্বা ঠোঁটের শকুন, কালো শকুন, গ্লিফন শকুন ইত্যাদি 6 প্রজাতির শকুন দেখা যেত। এর মধ্যে উল্লেখযোগ্য প্রজাতি ছিল বাংলা শকুন। বিজ্ঞানীদের ভাষায় বাংলা শকুনকে বলা হয় গিবস বেঙ্গোলেন্সিস। বলতে গেলে এই শকুনের জন্যই কোথাও কোনো মৃতদেহ পচে আমাদের পরিবেশ কলুষিত হতো না, কিন্তু এখন আমাদের এই শকুন প্রায় বিলুপ্তির পথে। পাখি বিজ্ঞানীদের মতে শুধু বাংলাদেশ নয়, বাংলা শকুন গোটা পৃথিবী থেকেই বিলুপ্তি হয়ে যাচ্ছে। বিশ্ব পাখি শুমারির এক তথ্যে বলা হয়েছে গত 20 বছরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে 99.9% শকুনের মৃত্যু হয়েছে। অর্থাৎ প্রতি 1000-এ সেখানে মাত্র একটি শকুন বেঁচে আছে। শকুনের ক্ষেত্রে আমাদের দেশের অবস্থা তো আরও সংকট। দেশে গবাদি পশুর চিকিৎসায় ডাইক্লোফেনাক ব্যবহার করাই আমাদের দেশের শকুনের মৃত্যুর মূল কারণ। সুস্পষ্টভাবে বলতে গেলে বলতে হয়, ডাইক্লোফেনাক দেওয়া গবাদি পশু মারা গেলে মৃত গবাদি পশু যদি শকুন খায় তাহলে শকুনের কিডনি নষ্ট হয়ে যায়, ফলে শকুন নড়াচড়া করতে পারে না এবং একসময়ে শকুনের মাথা ঝুলে পড়ে। সে শব্দই সেই শকুনটি মারা যায়। আমাদের ঢাকা চিড়িয়াখানায় 3টি প্রজাতির 9টি শকুন আছে। এখানে সবচেয়ে বড় যে শকুনটি সংরক্ষিত আছে তার ওজন হচ্ছে প্রায় 8 কিলোগ্রাম। এটি কালো শকুনের জাত। এই জাতটি বাংলাদেশের নাই বললেই চলে। তবে একসময় শীতের মাঝামাঝি সময়ে সিলেটের হাওর অঞ্চলে কালো শকুন প্রায় দেখা যেত। শকুন বিচরণের এই দৃশ্যটি রেকর্ড করা হয়েছে সিলেটের একটি হাওর অঞ্চল থেকে প্রায় 13 বছর আগে। কিন্তু বর্তমান সময়ে হাওর পাড়ের কৌতূহলী শিশুদের শকুনে জাগ দেখা এখন একটি দুর্লভ বিষয়। দেশের হাওর বাওরে এই দৃশ্য আর চোখে পড়বে না। আন্তর্জাতিক পরিবেশ গবেষণায় পৃথিবী থেকে শকুনের আশু বিলুপ্তির আশঙ্কায় সারা বিশ্বে মহাবিপন্ন পাখিদের সারিতে শকুনের নাম উঠে এসেছে। আমাদের বাংলাদেশে শকুন একেবারে বিলুপ্তি হয়ে গেছে তা বলা যাবে না, তবে বিশ্বজোড়া যেখানে শকুনকে মহাবিপন্ন প্রাণী বলা হচ্ছে, ঠিক সেই জায়গাটিতে দাঁড়িয়ে এই মহাবিপন্ন প্রাণীর আবাসস্থল তৈরির ক্ষীণ আশা নিয়ে আমরা এগোতে চাই সকলকে সঙ্গে নিয়ে এই মহাবিপন্ন প্রাণীর অস্তিত্বকে ধরে রাখতে। এরই মধ্য দিয়ে শেষ করছি আজকের বাংলার কৃষি। আগামী দিন ঠিক একই সময়ে প্রচারিত হবে বাংলার কৃষি, দেখবেন আশা করছি। আর হ্যাঁ, আপনারা আপনাদের মতামত আমাদের চিঠি, ইমেল অথবা ফেসবুকের মধ্য দিয়ে জানাতে পারেন। চিঠি লিখুন প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। এছাড়াও ইমেল করতে পারেন banglarkrishi@ais.gov.bd অথবা ফেসবুকে মতামত জানাতে পারেন বাংলার কৃষি এই ঠিকানায়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি।